নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আপনাদের প্রশ্ন উত্তর আকারে আমরা তুলে ধরার চেষ্টা করি, আর আমাদের অতিথিদের বক্তব্য যা অতি সংক্ষেপে বিস্তারিতভাবে নানান রকমভাবে কিন্তু আপনাদের কাছে আমরা পরিবেশন করার চেষ্টা করি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামী। ঝুলন, স্বাগত। বোধহয় এই উপমাই শুরু এবং শেষ এমনটা নয়, প্রচুর উপমা, প্রচুর সম্মান, প্রচুর ভালোবাসা জড়িয়ে রয়েছে। সব থেকে বড় কথা, আমাদের সকলের গর্বের ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। ঝুলন, শুরু থেকে এখনো পর্যন্ত পথ চলার নানান পদক্ষেপ আমরা জানবো, যার অন্যতম বড় কারণ আগামী দিনে যারা এগিয়ে আসবে ঝুলন গোস্বামীকে দেখে, আরও অনেককে দেখে, তারা যাতে এগুলো জানতে পেরে আনন্দিত হয় এবং নানান বিষয় জানতে পারে। প্রথমে যে প্রশ্নটা, সকাল 5:05 ট্রেন কৃষ্ণনগর থেকে ধরে তারপরে এগিয়ে আসা এবং প্র্যাকটিস করা, আজ পেছন ফিরে তাকালে কি মনে হয়? আই থিঙ্ক পেছন ফিরে তাকালে একটা জিনিস মনে হয় যে প্যাশনটা ছিল, যে ভালোবাসাটা ছিল ক্রিকেটের প্রতি, তখন ভাবিনি কি হবে লাইফে। তখন একটাই চিন্তাধারা ছিল যে ক্রিকেট খেলতে ভালোবাসি, ক্রিকেট খেলার সুযোগটা যেন পাই, আর সেই আনন্দটা যেন সারাক্ষণ থাকে জীবনে। আর সেটার জন্যই আমি ক্রিকেটটা খেলতে এসেছিলাম, সেটার জন্যই আমি ক্রিকেটটা খেলেছি। অ্যান্ড সেই আনন্দের জন্যই আমার ওই সকাল 5:05 যেটা ট্যাগলাইনটা লাগালে, ওইটা তখনও আমার কাছে কোনো কঠিন ছিল না। কারণ তৎকালীন যুগে চাকদার মতন জায়গায়, নডিয়া ডিস্ট্রিক্টে মেয়েদের ক্রিকেট প্রশিক্ষণে সেরকম ফেসিলিটিস ছিল না। তোমার ওই কলকাতায় কিছু একটা দুটো জায়গায়, বিবেকানন্দ পার্ক তার মধ্যে একটা, যেখানে একটা ভদ্রলোক মিস্টার স্বপন সাধু সপ্তাহে 3 দিন করে কিছু মেয়েদেরকে ক্রিকেট প্রশিক্ষণ দেন। এইটা শুনে খুঁজে খাজে আমরাও গেছিলাম। ইটস লাইক না, ভগবান কোথাও গিয়ে হয়তো জোরে দিয়েছিল একজন কাউকে, যেখান থেকে এই সুযোগটা আমি পেয়েছিলাম। আর ওই 5:05 ছিল আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, আছে, থাকবে, অ্যান্ড ভবিষ্যতেও থাকবে। সেটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা ইতিমধ্যেই শুরু হয়েছে, 5:05 ট্যাগলাইন। সুতরাং ঝুলন গোস্বামীর এই যে দৌড়, সেই দৌড়ের প্রথম থেকে আজ অবধি যেখানে দৌড়ে চলেছেন ঝুলন, সেই প্রতিবেদন আপনাদের সামনে। বাংলায় ছোট্ট একটি শহর চাকদা। সেখান থেকে বাংলা তথা জাতীয় তথা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে যিনি জায়গা করে নিলেন, মানুষের মনে স্থায়ীভাবে কেটে দিলেন দাগ, তার নাম ঝুলন গোস্বামী। এই চাকদা এক্সপ্রেস হল্ট দেয় না, শুধুই ছুটে চলে নতুন নতুন গন্তব্যে, নতুন নতুন রেকর্ডের আশায়, নতুন নতুন জয়ের আশায়। ঝুলন গোস্বামী 1982 সালের 25শে নভেম্বর নদিয়ার চাকদায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন এয়ার ইন্ডিয়ার ক্যান্টিন কর্মী, মা ছিলেন সাধারণ গৃহবধূ। বাড়ির কেউ ক্রিকেটের সঙ্গে যুক্ত না হলেও সে ক্রিকেটেই ঝুলন খুঁজে পেলেন ভালোবাসা। ছোটবেলায় স্থানীয় খেলার মাঠ, ফ্রেন্ডস ক্লাব এবং নবারুণ সমিতিতে ঝুলনের ক্রিকেট খেলার হাতেখড়ি। তারপর চাকদা থেকে ভোরে ট্রেনে শুরু হয় কলকাতা যাওয়া আসা। শুরু হয় মায়াবিনী কলকাতার বিবেকানন্দ পার্কে কোচ স্বপন সাধুর কাছে নিয়মিত প্র্যাকটিস। ধীরে ধীরে চাকদা থেকে উঠে আসা সেই ঝুলন হয়ে ওঠেন একজন অলরাউন্ডার ক্রিকেটার। ব্যাটিং কিংবা বোলিং, তিনি দুটিতেই সিদ্ধহস্ত। ঝুলন সব থেকে বেশি পরিচিতি পান ভারতের ফার্স্ট ডানহাতি বোলার হিসেবেই। ঝুলনের সম্মানের ঝুলি, পুরস্কার বা সম্মানের ঝুলি বড়ই ভারী ঝুলন গোস্বামীর। মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। এই রেকর্ড গড়তে ঝুলন পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটজপ্যাট্রিককে। ক্যারিয়ারে তার সেরা বোলিং পরিসংখ্যান 31 রানে 6 উইকেট। ভারতীয় এই পেসারের সংগ্রহে এখন 195টি উইকেট। এখনো পর্যন্ত খেলেছেন 164টি ম্যাচ। 2005 এবং 2017 এই 2 বছর মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। 2017 বিশ্বকাপ ফাইনালে 10 ওভারে 3টে মেডেন ওভার সহ 23 রান দিয়ে 3 উইকেট পান ঝুলন। 10টি টেস্টে ঝুলনের উইকেট সংখ্যা 40টি এবং মোট রান 283।
টি-20তে 7টি ম্যাচ খেলে ঝুলনের সংগ্রহ 50টি উইকেট, মোট রান 391। সব ধরনের ক্রিকেট মিলিয়ে 34 বছর বয়সী পেসারের সংগ্রহে রয়েছে 285টি আন্তর্জাতিক উইকেট। 2006 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম টেস্ট ম্যাচে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমে অর্ধশতরান করেন। দ্বিতীয় টেস্টে 2 ইনিংস মিলিয়ে 10টি উইকেট দখল করেন। ভারত এই টেস্ট সিরিজটি জয়লাভ করে। ঝুলনের কৃতিত্বকে সম্মান জানিয়ে ঝুলনকে দেওয়া হয় ক্যাস্ট্রল অ্যাওয়ার্ড। 2007 সাল প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার পুরস্কার পান ঝুলন গোস্বামী। 2010 সাল ক্রীড়া জগতের সর্বোচ্চ সরকারি সম্মান অর্জুন পুরস্কার ঝুলনে ঝুলিতে যায় 2010 সালের 29 আগস্ট। তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল দিল্লির রাষ্ট্রপতি ভবনে ঝুলনের হাতে এই সম্মান তুলে দেন। 2012 ক্রীড়াক্ষেত্রের বিশেষ অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার লাভ করেন ঝুলন। 2017 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ডিলিট সম্মান দিয়ে সম্মানিত করে প্রাক্তন ভারত অধিনায়ক এবং বর্তমানে একদিনের ম্যাচে বিশ্বের সর্বোচ্চ উইকেটের মালিক ঝুলন গোস্বামীকে। ছোট থেকে অগ্নিকন্যা ঝুলন স্বপ্ন দেখতেন ইডেন গার্ডেন্সে খেলার। ক্রিকেটে তার কৃতিত্বকে সম্মান জানাতে এখন ইডেনেই একটি স্ট্যান্ড তৈরি হয়েছে খোদ ঝুলনেরই নামে। তৈরি হয়েছে তার বায়োপিক চাকদা এক্সপ্রেসও। ক্রিকেটকে যা দেওয়ার দিয়ে দিয়েছেন ঝুলন গোস্বামী। এখন শুধুই গর্বে বুক ভরে যায় সম্মানের ঝুলি দেখে, ইডেনে নিজের নামে স্ট্যান্ড দেখে। এখনো হাজারো মহিলা ক্রিকেটারের অনুপ্রেরণা চাকদা এক্সপ্রেস, ঝুলন গোস্বামী। ক্যালকাটা নিউজ। আর ঠিক এখানেই আমরা ঝুলনের কাছে প্রশ্ন নিয়ে আসবো। ঝুলন, এই যে লড়াইয়ের জায়গাটা, তাগিদের জায়গাটা, এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে নিজের একটা ইচ্ছে, নিজের একটা চেষ্টা, বাড়ির সাহায্য কতটা পাওয়া গিয়েছিল? আই থিঙ্ক সব থেকে ইম্পর্টেন্ট ছিল যখন আমাদের মতন যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছে, যারা মানে শহরতলি থেকে আসে, তাদের কাছে তৎকালীন যুগে উইমেন্স ক্রিকেট নিয়ে সেরকম আপডেট ছিল না। তারা জানতো না উইমেন্স ক্রিকেট কী করে, মেয়েরা ক্রিকেট খেলে তারা সেটাই জানতো না। আই থিঙ্ক আর আমার ফ্যামিলিতে কোনো স্পোর্টস পার্সন নেই। আই এম দ্য অড ওয়ান যে প্রথম স্পোর্টসের সাথে রিলেট করছে। বাট হ্যাঁ, একটা জিনিস ছিল, ছোটোর থেকে মা কোনোদিন আমাদেরকে খেলতে বাধা দিত না। আমি পিসির বাড়িতে যখন বড় হয়েছি দাদাদের সাথে, আমার কাজ ছিল বল গার্ল। বাড়ির বাউন্ডারির বাইরে, পাঁচিলের বাইরে বল চলে যেত, আমি বলটা কুড়িয়ে নিয়ে এসে দিতাম। আর তারপরে বিকালবেলা বা দুপুরবেলায় ওরা খেলতো, আমি ওদেরকে দেখে কপি করতাম কীভাবে ক্রিকেটটা খেলে, ক্রিকেটটা বল কী করে করে, ব্যাট কী করে ধরে। তো সেখান থেকে ক্রিকেটের প্রতি আসা। অ্যান্ড 90s ফুটবল ওয়ার্ল্ড কাপ, আমার মনে আছে ম্যারাডোনা সেই ওয়ার্ল্ড কাপ হেরে যায়, আর্জেন্টিনা হেরে যায়, অ্যান্ড আমার পিসির বাড়িতে সবাই বসে আছে, আর আমি ছোট্ট, কারোর কখনো এর কোলে কখনো ওর কোলে যাচ্ছি, আর সবাই কাঁদছে ম্যারাডোনা হেরে গেছে বলে, আর্জেন্টিনা হেরে গেছে বলে। সেই আমার প্রথম টেলিভিশনে স্পোর্টস দেখা। তার 1 বছর পরে ওয়ার্ল্ড কাপ আসে, মেন্স 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ। সাদা বল, কালার জার্সি, তোমার মতন হলুদ কালারের জার্সি পরে ম্যাকডার্মট বল করছে, সচিন টেন্ডুলকার ব্যাট করছেন। ওই যে একটা উদ্দীপনা দেখলাম পিসির বাড়ি দাদাদের মধ্যে, তার বন্ধুদের মধ্যে, ওইটা দেখে আমি মেসমেরাইজ হতে শুরু করলাম যে হ্যাঁ, ক্রিকেট খেলতে হবে, হ্যাঁ স্পোর্টস দেখতে হবে, অলিম্পিক দেখতে হবে। লিন্ডার পেজ ভোর রাতে যখন মেডেলটা নিচ্ছে লস অ্যাঞ্জেলেসে, ওইটা কিন্তু আমি দেখেছিলাম দূরদর্শনে। কারণ আমার মধ্যে ওই স্পোর্টসের তাগিদটা সেই সময় থেকে চলে এসছে। তো আর ইস্টবেঙ্গল মোহনবাগানে যখন ওই খেলা হচ্ছে, সবসময় কিন্তু 24/7 স্পোর্টস চ্যানেল ছিল না। তোমাকে বিশেষ মুহূর্তের জন্য স্পোর্টসের পারমিশন পেতে বাড়িতে, এখানে টিভি চালানো না, তুমি অ্যালাউড না। মানে বড়রা যখন টিভি চালাবে তখন তুমি দেখতে পারবে। অ্যান্ড স্পোর্টস হলে হয়তো তুমি একটু গেস মার্ক পাবে, হ্যাঁ দাও 10 মিনিট দেখে নাও। তৎকালীন যুগে খেলাধুলাও বা টিভিতে হাত দেওয়া বা রেকর্ড প্লেয়ারে হাত দেওয়া বাচ্চাদের মানে অ্যালাউডের মধ্যে ছিল না। বড়রা চালিয়ে দিলে তুমি সেটা দেখবে, সেটা শুনবে, সেটাই তুমি অ্যালাউড আছো। তো সেখান থেকে ক্রিকেটে আসাটা হলো 1997-এ। কার2তে যদি যাই, আমি 1997-এ প্রথম মেয়েদের বিশ্বকাপ দেখি। ইডেন গার্ডেন্সে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে। অ্যান্ড তৎকালীন গভর্নমেন্ট কিছু উইমেন্স মানে গার্লস স্কুল, যারা ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা তার পার্শ্ববর্তী জায়গায় যারা আছে, সেই গার্লস স্কুলকে ফ্রিতে কিছু কমপ্লিমেন্টারি টিকিট দিয়েছিল। সেই টিকিটটা আমি পাই আমার স্কুল থেকে স্পোর্টস টিচারের মাধ্যমে। সেইখানে আসা, ইডেন গার্ডেনে ম্যাচটা দেখা,
অ্যাজ এ বল গার্ল হিসাবে বল গার্লটাও হলাম মানে একটা মানে কি বলতে পারি, ইডেন গার্ডেনে তখন না বাবাও সেরকম চিনতো না, না আমি সেরকম কিছু চিনতাম। ইডেন ক্লাব হাউসের সামনে দাঁড়িয়ে আছি, একজন এসে বললে এই তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমাদের তো মাঠে যেতে হবে, বল গার্লের জন্য ডাকছে। বাবা বললে যা, ম্যাচের পরে এখানে তোর সাথে আমার দেখা হবে। আর সেই হলো প্রথম আমার ইডেন গার্ডেনে যাওয়া, বল গার্ল হিসাবে সেই ম্যাচটা দেখা। আর সেখান থেকে তোমার স্বপ্নের ফ্যান্টাসি ওয়ার্ল্ডে তুমি যাচ্ছ যে ভবিষ্যতে তুমি যদি ক্রিকেটার হতে চাও, উইমেন্স ক্রিকেটার যদি হতে চাও, তাহলে তুমি একদিন হয়তো ইন্ডিয়ার হয়ে খেলতে পারবে। এইরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে তুমি দাঁড়িয়ে মাঝখানে দাঁড়িয়ে বল করছো বা ব্যাট করছো। ফ্রেন্ডস ক্লাব, নবারুণ সমিতি এখনো যাওয়া হয়? যাওয়া কম হয়, কিন্তু ক্লাবের খবরাখবর সবসময় রাখে, ভাই বোনদের মাধ্যমে, বন্ধু বান্ধবদের মাধ্যমে খবর নিই। এখন তৎকালীন যুগের বন্ধুরা সবাই বাইরে বেরিয়ে গেছে, তারা কেউ চাকদায় আর থাকে না, বেশিরভাগ লোকই কাজের সূত্রে বাইরে চলে গেছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ আছে। অ্যান্ড সেই মুহূর্তগুলো ডিফারেন্ট, ছোটোবেলায় সেই মুহূর্তগুলো। আর আমার বন্ধুরা এত ভালো ছিল যে যেহেতু আমি একটা মেয়ে, ওদের মাঝখানে ক্রিকেট খেলতাম, অন্য কোনো ক্লাবের সাথে ম্যাচ হলে ওরা বলতো ও যদি খেলে তাহলে আমরা খেলবো না, তখন আমার বন্ধুরা বলতো ও যদি না খেলে তাহলে আমরাও খেলছি না। দিস আর দ্য মানে ইমোশনাল অ্যাটাচ ছিল ওদের সাথে। অ্যান্ড সেই পাড়ায় গিয়ে খেলা, সেই কালচারটা আমার মনে হয় না আজকের দিনে সেই রকমভাবে আছে। কারণ আমাদের কাছে স্যাটারডে সানডে ছিল, ছুটির দিনগুলো ছিল, কটা থেকে ম্যাচটা শুরু হয় এ পাড়ার সাথে ও পাড়ার, অ্যান্ড পরীক্ষার পরে ভোরবেলা থেকে খেলাটা শুরু হয়ে যেত। সো দিস আর দ্য মানে ভালো মুহূর্ত কাটিয়ে এসেছি ছোটোবেলায়, ভালো জায়গায় বড় হয়েছে, চাকদার মতো একটা জায়গা, ছোট্ট জায়গা কিন্তু যেখানে প্রাণ আছে, মানুষের সাথে মানুষের একটা আবেগ আছে, সেই আবেগ থ্রুতেই হয়তো আমরাও বড় হয়েছি। যে দুটি ক্লাবের নাম বললাম আমার একটু হয়তো বলে দেওয়া উচিত ছিল। এখানে শুরু হয়, এখান থেকে খেলা শুরু হয় বা রেট অফ ইন্টারেস্ট তৈরি হয়। আচ্ছা, একটু আগে যে প্রসঙ্গটা ঝুলন উল্লেখ করলে যে বল গার্ল, মানে এটা কি আমরা বলতে পারি, এই ট্যাগলাইনটাকে দিতে পারি যে বল গার্ল থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হয়ে ওঠা? দেখো, স্বপ্ন তো সবাইকে দেখতে হয়, সে যেভাবেই তুমি দেখো না কেন, কিন্তু জেগে স্বপ্ন দেখাটা খুব ইম্পর্টেন্ট। আমি মাঠে দাঁড়িয়ে কী চিন্তা ভাবনা করছি, কী করতে চাই, অ্যান্ড সেইটাকে চেস করাটা, সেই ড্রিমটাকে চেস করাটা কিন্তু আলটিমেট গোল আমাদের সকলের। অ্যান্ড তবেই কিন্তু তুমি তোমার নিজের জায়গায় তুমি পৌঁছাতে পারবে। আমি যখন ছোট ছিলাম সেই সময় একটা জিনিস আমার মাথায় ঢুকতো, আমাকে ইন্ডিয়া খেলতে হবে, একটা দিন আমি যেন ইন্ডিয়া ক্যাপটা পরে মাঠে নামতে পারি, বা একটা দিন আমি যেন মানে ব্যাটিং, যদি তখন তো জানতাম না ব্যাটার হব না বোলার হব, যাই করি না কেন সেখানে যেন রান যেন থাকে, বা বল যদি করে একটা উইকেট যেন আমার কলমে খাতায় থাকে, তাইলে হয়তো জীবনে শান্তিতে আসবে। বাট ওই যে জীবন কখনো তোমাকে তোমার মতন করে করতে দেয় না, সবসময় তার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে। তো যখন দায়িত্ব পাচ্ছি, যখন বেঙ্গলে সিলেক্ট হলাম, বেঙ্গল থেকে জোন থেকে আমি কর্মসূত্রে এয়ার ইন্ডিয়াতে চাকরি করতাম, সেখান থেকে যখন ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে যায়, সেখানে গিয়ে আরও দায়িত্ব বেড়ে গেল। ন্যাশনাল যখন সিলেক্ট হয়ে গেলাম তখন এটাই মনে হলে হয়ে গেল, তো ইন্ডিয়া ক্যাপ পেয়ে গেছি, আর কি। দেন নেক্সট হয়ে গেল যে আর কতদিন খেলতে পারবো এখানে, যাতে এই ক্যাপটাকে ধরে রাখতে পারি। এইবার ডিফারেন্ট রেসপন্সিবিলিটি অ্যাড হতে শুরু করলো, যে তুমি বোলার, তোমাকে নতুন বলে বল করতে হবে, প্রত্যেক ম্যাচে তোমাকে নতুন বলে উইকেট তুলে দিতে হবে, টিমকে জেতাতে হবে। ওই যে মাথায় একটা জিনিস ঢুকলো যে টিমকে জেতাতে হবে, সেইটা হলো আলটিমেট চ্যালেঞ্জ ছিল লাইফে। বাকি জিনিস তো তোমাকে ওইখানে পৌঁছে দিল, চ্যালেঞ্জ ছিল এটা যে ম্যাচ জেতাতে হবে। ক্রিকেট সবাই খেলে, পারফরমেন্স সবাই করছে, ম্যাচ উইনার কয়জন হয়? ম্যাচ জেতাতে হবে, তবেই সে না আমিও ওপরে যাব, আমার উইমেন্স ক্রিকেটও ওপরে যাবে। এই যে থট প্রসেসটা আমার মাথায় ঢুকলো, তারপর থেকে আই ওয়াজ জাস্ট চেজিং দোজ মোমেন্ট, আই ওয়াজ জাস্ট টেকিং, মানে এক একটা মুহূর্তের সাথে আমি এগিয়ে নিয়ে গেছি নিজেকে। প্রিপারেশন ইজ অল অ্যাবাউট প্রিপারেশন। একটু আগেই তুমি বললে যে বাবা সঙ্গে করেছিলেন এবং কেউ একজন এসে খুঁজছিলেন যে বল গার্লের যার জন্য যারা দায়িত্বে রয়েছেন তারা কোথায়। বাবা তখন বললেন যে ঠিক আছে, ম্যাচ শেষ হলে আমি এখানে এসে নেব। স্বপ্নের ইডেন গার্ডেন্স, সেই স্বপ্নের ইডেন গার্ডেন্সে আজকে ঝুলন গোস্বামী স্ট্যান্ড কতটা আনন্দের জায়গা তৈরি করে? দেখো, কি আনন্দটা মানে আন্ডারস্টেটমেন্ট হয়ে যায়। আনন্দ যদি বলি, শুধু ইটস নট ফর মি, ফর মাই ফ্যামিলি, ফর মাই ইন্টার উইমেন্স ক্রিকেট ফেডারেনিটি। আই থিঙ্ক সবাই প্রাউড এই মুহূর্তটার জন্য। আই থিঙ্ক উই মাস্ট থ্যাঙ্কস টু ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের সকল যারা অফিসিয়ালসরা আছে তাদেরকে, যে পৃথিবীর প্রথম কোনো স্ট্যান্ড গেট হয়েছে
অনেক কিছু হয়েছে উইমেন্স ক্রিকেটার নামে, কিন্তু কোনো জায়গায় স্ট্যান্ড হয়নি। দ্যাটস দ্য ফার্স্ট টাইম ওয়ার্ল্ড ক্রিকেটে উইমেন্স ক্রিকেটারের নামে স্ট্যান্ড হয়েছে। তো সেটা অবশ্যই বিশাল একটা মুহূর্ত আমার জীবনে, আমার ফ্যামিলির জীবনে, এগেন উইমেন্স ক্রিকেট আছে মানে অল ওভার ওয়ার্ল্ডের উইমেন্স ক্রিকেটারদের জীবনে, যারা শুরু করেছিল সেই সময় থেকে অসাধারণ মুহূর্ত। এখনও বললে গুজবাম দেয়, মাঠে দাঁড়িয়ে যখন যেদিন অ্যানাউন্স হচ্ছে, উদ্বোধন হচ্ছে, সেই মুহূর্তটা অসাধারণ ফিলিং। আই থিঙ্ক হয়তো জীবনে একটা জায়গায় এসে মনে হবে হ্যাঁ আমি একটু হলেও কোনো ভালো কাজ করেছি, সেইটা হয়তো আমি সেই সম্মানটা একটু হলেও পেলাম। বাট ইট ওয়াজ হিউজ মোমেন্ট অ্যান্ড মানে এটা তুমি এক্সপ্লেন করতে পারো না, এইসব জিনিস এক্সপ্লেন করা যায় না বেসিক্যালি, বিকজ তুমি যত বলবে তত নেভারলেস মানে মানে নেভার এন্ডিং প্রসেসে চলে যাবে তুমি, কারণ এত কথা থাকবে এর সাথে, একটার সাথে আর একটা যুক্ত হবে। সো আমি এইটুকুনটি বলে সমাপ্ত দেবো, আর বেশি বাড়াবো না, যে অনেক বড় সম্মান। অ্যান্ড আমি, আমার ফ্যামিলি, এন্টার উইমেন্স ক্রিকেট সকলেই আনন্দিত। না, তুমি এইটুকুনি বলে কেন থামবে? তুমি সেই সম্মানের অধিকারী, তোমার জন্য গর্ববোধ হবে বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে, ভারতবাসীর মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছো, এটা বলতে তো কোনো দ্বিধা নেই। এতে তো আনন্দে গর্বে বুক ভরে উঠবে, এটাই খুব স্বাভাবিক। ইনফ্যাক্ট আমার দর্শকদের কাছে, আমাদের দর্শকদের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত ওর পরিচয়ের শুরুতে শুধুমাত্র চাকদা এক্সপ্রেস এটা বলাটাই আমার অন্যায় হয়েছে, কারণ অর্জুন পুরস্কার প্রাপ্ত, পদ্মশ্রী, এতগুলো এবং ডিলিট উপাধি এই মুহূর্তে রয়েছে। কোথায় নিয়ে গেছে এই সম্মানের জায়গাটা? আমি জানি না আমার প্রশ্ন করার ধরন ঠিক কিনা, আমার বক্তব্য ঠিক কিনা, কিন্তু আমি যদি দেখি মহিলাদের স্বাধীনতার ক্ষেত্রে ঝুলন গোস্বামী একটা নাম, আমি কি অত্যুক্তি করব? না, স্বাধীনতাটা সবসময় থাকতে হবে। একজন মানুষের যদি স্বাধীনতা যদি না থাকে, তার বেঁচে থাকার মুহূর্তটা অনেক পিছিয়ে যায়। আর স্বাধীনতা তো হতেই হবে, স্বাধীন চিন্তাধারা হতে হবে। স্বাধীন চিন্তাধারা যদি না হয় তুমি এগিয়ে যেতে পারবে না। আর যেটা স্বামীজি বলে গেছিলেন, সমাজ তখনই উন্নতি হবে যেদিন মহিলারাও ইকুয়াল জায়গায় আসবে। আর সেইটাই হলো আমাদের আসল লক্ষ্য। আর সেইটার জন্য যে ফিল্ডেই থাকুক না কেন, আমি ক্রিকেট মাঠে খেলেছি, ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত আছি, অনেক ফিল্ডে যুক্ত আছে, কিন্তু একটা জিনিস বলতে হবে যে তোমাকে সম্মানটা তুমি যেন পাও। তোমার সম্মানটা তোমার কাজের সম্মান, তোমার নামের সম্মান না, তুমি কোন জায়গা থেকে এসো সেটার সম্মান না, তুমি যে কাজটা করছো সেটার সম্মানটা যেন নেয়, সেটার যেন ভ্যালু করে। আর সেটাই হলো আসল ইকুয়ালিটি আমার কাছে। তো আমি সবসময় মনে করি যে মহিলাদের এগিয়ে আসতে হবে। তুমি যদি নিজেকে কন্ট্রোল করে রাখো, দেন উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু গেট দ্য রেসপেক্ট ফ্রম দ্য সোসাইটি। তোমাকে এগিয়ে আসতে হবে, তোমাকে প্রুভ করতে হবে, কারণ এখনও আমরা অনেক পেছনে আছি। নিজেকে প্রুভ করতে হবে সবসময় দ্যাট ইউ আর অলসো ইকুয়ালি বেস্ট টু ডিজার্ভ সামথিং বিগার। সেই জায়গাটায় আসতে গেলে তোমাকে এগিয়ে আসতে হবে, তোমার চিন্তাধারাটা বদলাতে হবে। ইটস অল অ্যাবাউট দ্য থট প্রসেস অ্যান্ড ডিজায়ার টু ডু সামথিং ডিফারেন্ট দ্যান আদার্স। না, কিন্তু যখন ঘোষণা হলো অর্জুন পুরস্কার পাবেন ঝুলন গোস্বামী, পদ্মশ্রীতে ভূষিত হবেন ঝুলন গোস্বামী, সেই মুহূর্তটা তো একটা অন্যরকম ফিলিংস তৈরি করেছিল। দেখো, অর্জুন অ্যাওয়ার্ডটা আমার কাছে একটা এক্সাইটমেন্ট ছিল, অনেস্টলি স্পিকিং বলছি, কারণ ছোটোবেলা থেকে আমরা নিউজ পেপার আমি পড়তাম, সকলে হয়তো প্রথম পেজ পড়ে, আমি উল্টোর পেজটা পড়তাম, কারণ ওইটাই স্পোর্টসের পেজ থাকতো। আনফর্চুনেটলি আমাদের দেশে স্পোর্টস পেজটা সবসময় পেছনের দিকেই চলে যায়, স্পোর্টসটাই পেছনে। তো সেক্ষেত্রে ওই পাতা পড়তে আজকে তো ঝুলন সামনে, ঠিক আছে, সেই জায়গা তৈরি করেছে বলেই তো আজকে ঝুলন সামনে। থ্যাংক ইউ সো মাচ। বাট ওই সেই জায়গা থেকে বলতে পারো যে দেখতাম তৎকালীন যুগে অর্জুন অ্যাওয়ার্ড, সচিন টেন্ডুলকার অর্জুন অ্যাওয়ার্ড পাচ্ছেন, সৌরভ গাঙ্গুলি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন, বা অন্য কোনো স্পোর্টস পার্সন পিটি উষাকে অর্জুন অ্যাওয়ার্ডে উনি পেয়েছেন। তো তখন মনে হতো যে এই অ্যাওয়ার্ডটা কী। তারপরে একটু যখন বড় হলাম, মার কাছে জিজ্ঞেস করলাম, মা তখন বললো যে ভারতবর্ষে যারা কৃতি স্পোর্টস পার্সন, যারা দেশের নাম উজ্জ্বল করে, তাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই অনারটা দেওয়া হয়। সেকেন্ড হাইয়েস্ট আই থিঙ্ক স্পোর্টিং অ্যাওয়ার্ড। সো আমি বললাম ওয়াও। তারপর থেকে ইন্টারেস্ট আর একটু অন্যরকম হলো, তখনও চিন্তাধারাতে আসিনি। তারপরে যখন ইন্ডিয়া খেললাম, এবার যখন ভালো খেলতে শুরু করলাম, তখন একটা আশা জাগতে শুরু করলো, হয়তো আমি যদি ভালো ক্রিকেট খেলি আরও ওপরে যেতে পারি,
ম্যাচ জেতাতে যদি পারি তাহলে হয়তো আমিও কোনো দিন একদিন অর্জুন অ্যাওয়ার্ডটা পাবো। এবং তারপর পেলেন, শুধু তাই নয়, তারই সঙ্গে ঝুলন গোস্বামী মানে আপনাদের যদি মনে থাকে সেই ছবিগুলো, সেই যে আগ্রাসী মনোভাব, জিততে তাকে হবেই, লড়াই তাকে করতে হবে, এই মনোভাবের কারণ কি, কোথা থেকে এলো জানার চেষ্টা করব একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আর ঠিক বিরতির পর এই প্রসঙ্গেরই উত্তর আমরা খুঁজবো। ঝুলন, এই যে আগ্রাসী মনোভাব, ঝুলন গোস্বামী মানে সে যে দৌড়চ্ছে, তার চোখে মুখে তার বডি ল্যাঙ্গুয়েজে একটা আলাদা অনুভূতি, একটা কম্পন অনুভূত হচ্ছে যে শি ক্যান উইন, শি উইল প্লে ফর দ্য টিম। এই জায়গাটা তৈরি হওয়ার ক্ষেত্রে কারণ কি কাজ করেছে? আই থিঙ্ক এটা আমার কোচের ভূমিকা অনেক বেশি ছিল। উনি আমাকে সবসময় বলেছে যে মাঠে নামলে ইউ নেভার লুক ব্যাক, ইউ হ্যাভ টু গো অল আউট অ্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেজাল্ট। ছোটোবেলা থেকে আমার স্বপন স্যার এই জিনিসটা আমাকে শিখিয়েছিল, শুধু আমাকে না, আমরা যারা একসাথে প্র্যাকটিস করতাম তার কাছে সেই জিনিসটা শিখেছিলাম যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেজাল্ট যা হোক না মাঠে নিজেকে উজাড় করে দাও। এই যে উজাড় করে দেওয়ার যে কনসেপ্টটা, সেটাই কিন্তু আমাকে সবসময় ড্রাইভ করে নিয়ে গেছে যে আমি আজকের ম্যাচে নিজের বেস্টটা দেবো, নিজের অল আউট খেলবো, মনে করবো এটাই আমার শেষ ম্যাচ আর এই ম্যাচটা আমাকে জিততেই হবে, জেতানোর জন্য যা যা দরকার আমি সেই কাজটা করবো। তো সেই জিনিসটা, সেই মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে হয়েছে, ডে ইন অ্যান্ড ডে আউট ট্রেনিং করা, যেটা চ্যালেঞ্জ দিত সেটার থেকে বেটার কিছু করা। আর আমি সবসময় মনে করি, এখনও মনে করি, আমাকে বেস্ট করতে গেলে আমার প্রিপারেশন যেন বেস্ট হয়, তবে আমি এক্সপেক্ট করবো যে ম্যাচে গিয়ে আমি ম্যাচ জেতাতে পারবো। আমি যদি প্রিপেয়ার্ড না হই তাহলে আমি গিয়ে ম্যাচ জিততে পারি না। সো আমি যদি ইংল্যান্ডে যাই তো আমাকে জানতে হবে ইংল্যান্ডের কন্ডিশন কী, ওখানে আমার কোন লেন্থে আমাকে বল করতে হবে, তবে গিয়ে আমি ইংল্যান্ডকে হারাতে পারবো, কোন লাইনে বল করতে হবে, কোন কন্ডিশনে আমি খেলবো। আমি যদি অস্ট্রেলিয়ায় যাই, অস্ট্রেলিয়ার পিচ আলাদা, সেই কোন লেন্থে আমি বল করব, আমার দায়িত্বটা কী। কারণ নতুন বল যখন ক্যাপ্টেন দেবে, ক্যাপ্টেন এক্সপেক্ট করবে যে ভাই তুমি আমাকে উইকেট তুলে দাও, নতুন বলে বল করছো, তুমি আমার লিড বোলার। আর আমি যদি না পারফর্ম করি, আমার ইয়াংস্টাররা কী পারফর্ম করবে, তাদের সামনে একটা এক্সাম্পল সেট করতে হবে, বল এইভাবে খেললে তুইও আয় আমার সাথে, একসঙ্গে আমরা ম্যাচটা বের করি। সো প্রিপারেশন খুব ইম্পর্ট্যান্ট। আর আমি সবসময় মনে করেছি, যতদিন আমি লাস্ট ম্যাচ খেলেছি, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে প্রিপারেশনের আমি প্রচুর সময় দিয়েছি। আমি মানে বলতে পারো ক্রিকেট যতদিন খেলেছি আমি খুব কম সময় ব্রেক নিয়েছি। আমার প্রত্যেকটা ব্রেক ছিল এই ক্রিকেট মাঠে ট্রেনিং। ম্যাচ হয়ে যেত, বাড়িতে এসে আবার ট্রেনিং করতাম, কীভাবে আর একটু বেটার করা যায়, আমি কার সাথে খেলছি তাদের নিয়ে হোমওয়ার্ক করা, তার মানে ভালো জায়গাগুলো কী আছে, তার খারাপ, মানে আমি ব্যাটিংয়ে আমি যদি কোনো ব্যাটারকে আউট করতে যাই তার ভালো দিকগুলো কোনগুলো, উইকার লিঙ্ক কোনটা, সামনে আগের থেকে খেলছে না বাউন্সারে আউট হয়ে যায়, বা স্কোয়ার কাটটা একটু ভালো মারে, সামনের বলটা ভালো খেলতে পারে না, বা ফ্লিকটা ভালো খেলে, কোন জায়গাটা আমি তাকে সেট আপ করে আউট করতে পারবো, তার ভিডিও দেখা, তারপরে সেটা মাঠে গিয়ে সেটারভাবে প্রিপারেশন করা যে আমি ওই ব্যাটারকে আমি বল করছি তার ভিজুয়ালাইজেশন করে তাকে বল করা, এইগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। এই যে টেকনিক্যাল ইস্যুগুলো, মানে তুমি যে সময় থেকে ধীরে ধীরে এগিয়েছো তখন কি খুব সামনে এসছে? এখন তো গুগলে সার্চ করলেই অনেক কিছু পাওয়া যায়। না, শুরুর দিকে পাইনি, না শুরুর দিকে আমরা পাইনি, অনেস্টলি স্পিকিং। শুরুর দিকে ইট ওয়াজ ডিফিকাল্ট জার্নি ফর উইমেন্স ক্রিকেট। আমার মনে আছে টিল 2006-07 যতদিন না BCCI এগিয়ে এসছে উইমেন্স ক্রিকেটের সাথে মার্জ হওয়ার জন্য, ততদিন ইট ওয়াজ নট এ স্মুথ জার্নি ফর উইমেন্স ক্রিকেট। ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট জার্নি। আমরা কোথায় খেলতে যাচ্ছি, কবে খেলতে যাচ্ছি, কোনো আপডেট থাকতো না, লোকে জানতে পারতো না, তার থেকেও বড়ো কথা ভিডিও ফুটেজ পেতাম না। প্রিপারেশন করব কি, কাকে দেখে প্রিপেয়ার করব? আমি তো ভালো বল করছি আমার কাছে মনে হচ্ছে, বাট যখন ম্যাচ খেলতে যাচ্ছি আমি তো যাকে বল করছি সে তো অন্য কিছু প্ল্যান করে এসছে। তো আমরা অনেক পেছনে ছিলাম। যবে থেকে উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অ্যান্ড BCCI মার্জ হয়, তারপর থেকে আমরা আস্তে আস্তে বেটার ফেসিলিটিসগুলো পেতে শুরু করলাম। কারণ একটা ভিডিও অ্যানালিস্ট সফটওয়্যারের দাম ছিল তৎকালীন যুগে 5.5 থেকে 10 লাখ টাকা। সেটা উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কাছে মানে ক্ষমতা ছিল না সেই সফটওয়্যারটা কিনে ওই সফটওয়্যারটা আমাদেরকে দিতে পারে, যাতে আমরা ওখান থেকে ফুটেজগুলো নিয়ে অ্যানালাইজ করে দেখতে পারতাম। তো সেই জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম অনেক বছর। কারণ
ফান্ড ছিল না, মানে সার্ভাইভ করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার। সেখান থেকে বিসিসিআই আসার পর থেকে থিংস স্টার্ট গেটিং বেটার, ইউ আর গেটিং বেটার ফেসিলিটিস, ভালো মাঠে খেলছো, ভালো কোচেসদের সাথে কমিউনিকেট করছো, ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যাচ্ছ, তোমার পেছনে ব্যাগেজ নেই যে আমি ইনজুরি হয়ে গেলে আমি রিকভার করবো কী করে, বা আমার যদি ইনজুরি হয় তাহলে হয়তো আমার কেরিয়ারটা এখানে শেষ হয়ে যাবে, এই ভয়গুলো নেই। তো ইউ আর ফ্রি, you are getting you are take care by BCCI by all small thing. Your financial support you are getting from BCCI. Your traveling was more easier. You are getting traveling facilities. You start traveling by flight and everything. So everything was very much organized. And যার ফলে তোমার চিন্তাধারাটা আরও বেটার হতে শুরু করলো, তুমি আরও বেটার ফ্রেশ হয়ে গেলে মেন্টালি, অ্যান্ড বেশি টাইম দিতে পারলে তোমার ট্রেনিংয়ে, অ্যান্ড যেটাতে আমাদের সবথেকে সকলের অনেক সুবিধা হয়েছিল। ক্রিকেট পুরোপুরি সেলেবল তাহলে এখন? অ্যাবসোলুটলি। WPL দেখো, আজ 3 বছর ধরে WPL উইমেন্স ক্রিকেটকে কোথায় নিয়ে গেছে। আজকে সবাই জানে উইমেন্স ক্রিকেট কবে কোথায় খেলছে, কবে খেলা হচ্ছে, অ্যান্ড যেভাবে বিগ হাউস, ইন্ডিয়ার বিগ হাউসরা এসে উইমেন্স ক্রিকেটকে সাপোর্ট করতে শুরু করেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের মতন অত বড় একটা বড় ফ্র্যাঞ্চাইজি, তার এত বড় লেগেসি মেন্স ক্রিকেটে, সেই ফ্র্যাঞ্চাইজি উইমেন্স ক্রিকেটের টিম কিনছে, উইমেন্স ক্রিকেটকে প্রমোট করছে, বাকি ফ্র্যাঞ্চাইজিরাও করছে। তো ইটস এ বিগ থিং ফর উইমেন্স ক্রিকেট, অ্যান্ড তার জন্য তারা পে করছে, এমনি না, ফ্রিতে করছে না, অনারি জব করছেন, তারা পে করছে বিসিসিআইকে যে আমাকে এই ফ্র্যাঞ্চাইজিটা দেওয়া হোক, টিভি রাইটস বিক্রি হচ্ছে উইমেন্স ক্রিকেটের জন্য। দিস আর দ্য বিগ মুভমেন্ট ফর উইমেন্স ক্রিকেট। ঝুলন কমেন্ট্রিও করছে, যখন কমেন্ট্রিও করতে টাইম পেলে। কেমন লাগছে কমেন্ট্রি করতে? ডিফারেন্ট থিং, তোমাদের থেকে শিখছি, কারণ তোমরা এত সুন্দর কথা বলো, আমাদের কথার অনেক ভাঁজ প্যাঁচ খুব খারাপ, আমরা মাঠের মানুষ জানি এই রাইট আর্ম ওভার বল করে আউট করে দেয়, চিৎকার করে চেঁচামেচি করে দাও, বাট তোমাদের মতন করে আমরাও বলার চেষ্টা করছি, বাট সময় লাগবে, সব কিছু তো সবাই সব কিছু একবারে পারবে না, বাট ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। অবশ্যই করে অভিজ্ঞতার কথা জানবো, এবং তারই সঙ্গে বারবার করে ইকুয়ালিটির কথা ঝুলনের মুখ থেকে চলে আসছে। কৃষি ইকুয়ালিটি, অর্থাৎ মহিলা ক্রিকেট এবং তারই সঙ্গে পুরুষ ক্রিকেট। আমরা জানি কোথাও একটা বৈষম্যের জায়গা ভাবে যেন সামনে চলে এসেছিল, সেই জায়গা পূরণ সম্ভব হয়েছে। মহিলা ক্রিকেট এই মুহূর্তে ভারতবর্ষের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই প্রতিবেদন তুলে ধরবো, বিরতি নেব, বিরতির পর সেই প্রতিবেদন তুলে ধরে ভারতীয় ক্রিকেটের আঙিনা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা খোঁজার চেষ্টা করব ঝুলন গোস্বামীর সঙ্গে কথা বলে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। হাজারো কর্মব্যস্ততা, নিত্যদিনের হাজারো ওঠাপড়া, বোঝাপড়ার মাঝে মন ফুরফুরে করে তোলে খেলা। ক্রীড়ার প্রতি প্রেম এক একজনের সারা জীবনের সর্বকালীন দোসর। সেরকমই সব খেলার সেরা বাঙালি যেমন ফুটবল, তেমনি বাঙালি মন থেকে ক্রিকেট প্রেমও একেবারেই অস্বীকার করা যায় না। ক্রিকেট বললেই যেমন সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, ধোনি, বিরাট কোহলি, শুভমান গিলদের কথা মাথায় আসে, তেমনি কিন্তু আজকের দিনে মাথায় চলে আসে হরমনপ্রীত কৌর, মিতালি রাজ, ঝুলন গোস্বামী কিংবা শান্তা রঙ্গস্বামী, ডিয়ানা এডুলজিদের কথাও। যদিও কোথাও ভারতীয় পুরুষ ক্রিকেটের থেকে একটা সময় অবধি পিছিয়ে ছিল মহিলা ক্রিকেট, তবে 1972 থেকে শুরু, তারপর ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটে মহিলাদের উত্থান, আর তারপর চড়াই ছেড়ে শুধুই উতরাইয়ের পালা। 1973 সাল তৈরি হয় ভারতীয় মহিলা ক্রিকেট সংস্থা। 1976 সাল ভারতের মহিলারা ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করে। 1978 সাল ভারতীয় মহিলা ক্রিকেট সমিতি বা WCAI আন্তর্জাতিক মহিলা ক্রিকেট কাউন্সিল বা IWCC দ্বারা স্বীকৃতি পায়। 2005 সালে মহিলা ক্রিকেট দল পৌঁছয় দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের ফাইনালেও। আন্তর্জাতিক মহিলা ক্রিকেট কাউন্সিলের মহিলাদের ক্রিকেটে উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে 2006 সালে ভারত মহিলা ক্রিকেট সংস্থা যুক্ত হয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সঙ্গে। মহিলা ক্রিকেট বিশ্বকাপ, ICC মহিলা T20 বিশ্বকাপ, এশিয়া কাপ, টেস্ট ক্রিকেট বা ওয়ান ডে ক্রিকেট সবেতেই বহু বাধা সত্ত্বেও উঠে আসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের
বহু জয়। বিসিসিআই মহিলা ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই পুরুষ ও মহিলা ক্রিকেটে এসেছে সমতা। যদিও মাঝে বহু বছর ঝুলন গোস্বামী, মিতালি রাজ, হরমনপ্রীত কৌরের যেমন দেখাতে হয়েছে 22 গজে পারদর্শিতা, তেমনই পেরোতে হয়েছে অসংখ্য হারের পাথরও। বহু লড়াইয়ের পর 2023 সালে বিসিসিআই ঘোষণা করে যে চুক্তিবদ্ধ মহিলা খেলোয়াড়দের প্রতি ম্যাচে পুরুষদের সমান পরিমাণ বেতন দিতে হবে। বর্তমানে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে সম বেতন নীতির চতুর্থ দেশ হিসেবে পাল্লা দিচ্ছে। পুরুষ ক্রিকেটে আইপিএল বরাবর অত্যন্ত সফল, তবে সেটাও প্রথমার্ধে পায়নি মহিলা ক্রিকেট। 2023 সালেই বিসিসিআই শুরু করে মহিলা প্রিমিয়ার লিগ। মহিলা প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত রয়েছে 5টি ফ্র্যাঞ্চাইজি: মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস এবং ইউপি ওয়ারিয়র্স। ভারতীয় মহিলা ক্রিকেটের রয়েছে আরও ইতিহাস। আপাতত অস্ট্রেলিয়া টি20 সিরিজের জন্য ভারতের মহিলারা পৌঁছেছেন অস্ট্রেলিয়ায়। নিজেদের সবটুকু দিয়ে খেলবেন। ভারতীয় মহিলা ক্রিকেট পৌঁছবে আরও শিখরে, ছুঁবে আকাশ। আশাবাদী ভারতের ক্রীড়াপ্রেমীরাও। ক্যালকাটা নিউজ। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে ঝুলন গোস্বামী। বারবার প্রসঙ্গটা গেলেও আমি ইচ্ছে করে এই প্রসঙ্গে উত্তরটা খুঁজিনি, কারণ ধীরে ধীরে এই প্রসঙ্গে ঢুকবো, অর্থাৎ মহিলা ক্রিকেট এবং তার উন্নতি। এই মুহূর্তে তাহলে সমানে সমানে পাল্লা দিয়ে লড়াই চলছে, তাই তো? একদম সঠিক বলেছো। যেভাবে উইমেন্স ক্রিকেট এগিয়ে যাচ্ছে, আই থিঙ্ক 2017 ওয়ার্ল্ড কাপ আমরা যেটা লর্ডসে গিয়ে ফাইনাল ম্যাচটা হেরেছিলাম, তারপর থেকে উইমেন্স ক্রিকেটের যে একটা উত্থান হয়েছে, সেই উত্থানটার আজকের দিনে হলো দেখো কোথায় উইমেন্স ক্রিকেট খেলছে, কবে খেলছে, ম্যাচের টেলিভাইজ হচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগে তোমার সব কিছু ইজি অ্যাক্সেস পেয়ে গেছো। ডাব্লিউপিএলের মতন একটা বড়, মানে আইপিএলের কন্টেম্পোরারি প্যারালাল টুর্নামেন্ট হলো ডাব্লিউপিএল, তার মতন একটা টুর্নামেন্ট হচ্ছে। সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেভাবে লোকাল ক্রিকেটকে ডেভেলপ করছে, ক্লাব ক্রিকেট শুরু হয়েছে কলকাতাতে, ডিস্ট্রিক্ট ক্রিকেট হচ্ছে, প্রচুর মেয়েরা আসছে, রিচা ঘোষের মতন প্লেয়াররা বেঙ্গল থেকে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করছে, তিতাস আছে। এই নতুন প্লেয়ারদের কাছে একটা নতুন যাত্রা শুরু হয়ে গেছে। যেভাবে উইমেন্স ক্রিকেট এগিয়ে যাচ্ছে, ইকুয়াল পে, বিসিসিআই কিন্তু ম্যাচ ফিজ ইকুয়াল করে দিয়েছে মেয়েদের আর ছেলেদের। দিস আর দ্য বিগ থিং। সেটা তো সবে হলো, সবে হয়েছে, সব কিছু সময় দিতে হবে। একটা জেনারেশন স্টার্ট করবে, আর একটা জেনারেশন সেটার গিয়ে ফলটা পাবে। আর সেটাই হয়েছে। আমাদের বাবা মারা হার্ড ওয়ার্ক করেছে, আমরা সেই ফলটা পেয়েছি। আমরা যেটা করেছি সেটা আমাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। আর তার নেক্সট জেনারেশন যাতে আরও বেটার পায়, সেটা আমাদেরও দেখার কর্তব্য। আর সেটাই হচ্ছে। এত মেয়ে পার্টিসিপেট করছে এত বড় একটা দেশে, সেখানে কিছু মেয়ে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করার একটা মানে সুযোগ পাচ্ছে। নিজের দেশের নাম জার্সিতে সবার আগে নিজের দেশের নামটা লেখা থাকে, তোমার নিজের নামটা তোমার পেছনে লেখা থাকে। সেই জার্সিতে যখন তোমার নিজের নামটা উপরে থাকে, সামনে থাকে, সেই দেশকে তুমি রিপ্রেজেন্ট করার কয়জন সেই সুযোগ পাচ্ছে? মেরি কম একজন হয়েছে, পিভি সিন্ধু একজন হয়েছে। পিভি সিন্ধুকে কি আজ একদিনে হয়েছে? কত বছর ধরে তাকে প্রিপারেশন করতে যায়, তবে গিয়ে অলিম্পিকের মতন একটা স্পোর্টসে গিয়ে সে মেডেল আনতে পেরেছে। আর 100 কোটির ওপরের দেশের মানুষকে একটু আশা ভরসা দিয়েছে যে আমাদের দেশের মেয়েরা পারে। কেন হয়েছে? হয়তো তারা কেন করতে পেরেছে? যে আমরা এত কিছুর মধ্যে দিয়ে, টার্মোয়েলের মধ্যে দিয়ে চলি সবসময়, সেখানে আমাদের কাছে ছোট ছোট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমাদেরকে সবসময় জিততে হবে, লড়াই করতে হবে। কারণ ইটস নট অ্যাবাউট দ্যাট জেন্ডার ইকুয়ালিটির জন্য, ইটস অ্যাবাউট নিজের আইডেন্টিটির জন্য। নিজেকে যখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখবো, আই ওয়ান্ট টু বিকাম এ উইনার। আর তার আমি চেষ্টাটা করেছি কি? উইনার তো হব না সেটা পরের কথা, চেষ্টাটা করেছি কি? চেষ্টা করো, নিশ্চয়ই কিছু না কিছু তো রেজাল্ট আসবেই। তো আমার কাছে সেটা ম্যাটার করে। তুমি বলছিলে যে মহিলারা আসছেন এবং তারা খেলছেন, পুরোপুরিভাবে আসছেন, মানে সেই জায়গাটা তৈরি হচ্ছে, খুব বেশি পরিমাণে ফ্লারিশ করছে। এই সুযোগগুলো যে তারা পাচ্ছেন, এগুলো তারা জানতে পাচ্ছেন? অবশ্যই। কারণ তোমার লোকাল ক্রিকেট যেভাবে ডেভেলপ করছে, সিএবি যেভাবে এগিয়ে এসছে, লোকাল ক্রিকেটকে প্রমোট করছে, লোকাল ক্রিকেটের তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ টুর্নামেন্ট শুরু করে দিয়েছে, এজ গ্রুপ টুর্নামেন্ট হচ্ছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে হাব করার চেষ্টা করছে, যেখানে গিয়ে ওখানকার লোকাল ছেলেমেয়েরা 365 ডেজ তারা ট্রেনিং করার সুযোগ পায়, যেগুলো আমরা পাইনি। আমাদেরকে চাকদা থেকে কলকাতায় আসতে হতো, যার ফলে এডুকেশনালি আমাদেরকে প্রচুর হ্যাম্পার করতে হয়েছে। কারণ স্কুলে তুমি যেতে পারতে না, তোমার স্কুল টাইমিং আর
প্র্যাকটিসের টাইমিং সেম টাইম হয়ে থাকার জন্য তুমি মিস করতে স্কুলিংটা। স্কুলিং খুব ইম্পর্টেন্ট একজন মানে বাডিং পার্সনের ঠিক, কাছে। ঠিক, ঠিক। স্কুলিংটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি যদি স্কুলই মিস করো তো জীবনে একটা বড় অধ্যায় তুমি মিস করবে। তুমি জানবেই না স্কুলটা কীভাবে চলে, কি হয়েছে না হয়েছে। তুমি এত কি করে লোকের অ্যাডজাস্ট করতে? করেছি ওইরকমভাবেই, অর্ধেক সময় মানে মিস হয়েছে প্র্যাকটিসের জন্য, বাড়িতে কল গেছে, কী করুন, তো এই যে অনেক কিছু হয়েছে। বাট আমার স্কুলও ভালো ছিল, পরবর্তী সময় আমাকে প্রচুর হেল্প করেছে। নাহলে আমি এতদিন স্কুল মিস করে ইন্ডিয়া ক্যাম্পে বসে থাকতে পারতাম না। কারণ স্কুল, ওইটা বললাম, বাড়ি স্কুল হলো খুব ইম্পর্টেন্ট। তোমার প্যারেন্টস অ্যান্ড তোমার স্কুল যদি তোমায় সাপোর্ট করে, দেন উইল বি ইজি ফর ইউ টু চুজ ইউর ওন মানে ভালোবাসার জিনিসটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারো। আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস এ বিগ চ্যালেঞ্জ। ঝুলনের কাছে ফেভারিট কি? টেস্ট, ওডিআই, টি20? টেস্ট ক্রিকেট। আমরা যখন বড় হয়েছি টেস্ট ক্রিকেট দেখে বেশি বড় হয়েছে। ওয়ানডে ক্রিকেটও ছিল, টি20 ক্রিকেটও আছে, বাট টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জটা আলাদা। টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জটার মধ্যে তোমাকে প্রত্যেকটা সেশনের মধ্যে দিয়ে যেতে হয়, তোমাকে মেন্টাল টাফনেস দরকার, তোমার স্ট্যামিনা দরকার, তোমার মধ্যে ক্লিয়ারিটি দরকার। সেশন বাই সেশন তোমায় খেলতে হবে, বুঝতে হবে কোন প্লেয়ারকে কখন কীভাবে ট্যাকটিক্যালি তুমি তাকে সেট আপ করে আউট করবে। ইটস ইস এ বিগ প্রসেস। অ্যান্ড ওই চ্যালেঞ্জটা ক্রিকেটারদের কাছে আমার মনে হয় টেস্ট ক্রিকেটেই পাবে, তুমি ওয়ানডে ক্রিকেটে বা টি20 ক্রিকেটে পাবে না। হ্যাঁ, এন্টারটেনমেন্টের জন্য টি20 ক্রিকেট ফান, দেখতেও আমাদেরও ভালো লাগে। অল্প সময়ে ম্যাচ হচ্ছে, সব কিছু হলো, 6-4 উইকেট, সব কিছু হচ্ছে। কিন্তু অ্যাজ এ ক্রিকেটার টেস্ট ক্রিকেট খেলতে বেশি ভালোবাসি। পুরুষ মহিলা ভাগাভাগি বাদ দিয়ে অ্যাজ ক্রিকেটার ঝুলনকে যদি বলা হয় যে তোমার পছন্দের ক্রিকেটারের নাম বলার জন্য, কাকে বলবে? আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছি তখন সচিন টেন্ডুলকার ওয়াজ এ বিগ থিং। কারণ তাকে দেখেই আমরা বড় হয়েছি। আমাদের 90s-এর যার জেনারেশন, তখন সচিন স্যারই নিয়ে এসেছিলেন যে ইট ক্রিকেট, সেভ ক্রিকেট, ড্রিঙ্ক ক্রিকেট। সেটা দেখেই আমরা বড় হয়েছি, সেই অ্যাডটা দেখে। আর সেই অ্যাডটাই হয়তো আমাদের মধ্যে ইনজেক্ট হয়ে গেছিলো, ইনজেকশনের মতন কাজ করেছিল। সো অবভিয়াসলি সচিন স্যার তো আছেই, তার সাথে সাথে পরবর্তী সময় আমাদের কলকাতার মহারাজদা, উনি যেভাবে বাঙালি জাতিকে আবেগের সাথে সচিন অ্যান্ড সৌরভের মধ্যে ডিভাইডার রুলটা শুরু করে দিলাম, ভাগাভাগি করে দিল, সেটা একটা আলাদা বিষয় ছিল। আর অ্যাজ এ বোলার হিসাবে গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম দুজনকে আমার খুব ভালো লাগতো। সৌরভ গাঙ্গুলির সঙ্গে এই মুহূর্তে আমরা জানি যে আজকের এই ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও সিএবিতে যাবে, কথাবার্তা হবে। ক্রিকেটের উন্নতির জন্য যখন কথা হয়, কোন কোন বিষয়ে ভাবনা চিন্তা বা আলোকপাত করার জন্য চিন্তা ভাবনা বেশি হয়? সব ছোট ছোট জায়গাগুলো, যেগুলো কিভাবে ডেভেলপ করা যায় মেয়েদের, কি আরও বেটার ফেসিলিটিস প্রোভাইড করা যায়, কিভাবে বেঙ্গল টিমকে আমরা মানে ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়ন করার জন্য কি কি আমাদের দরকার, কিভাবে ইয়াংস্টারদেরকে আমরা আরও বেটার ফেসিলিটিস প্রোভাইড করতে পারবো সিএবির তরফ থেকে। সে সব কিছু নিয়েই আমাদের সব সময় আলোচনা হয়। কারণ নেক্সট জেনারেশনের কাছে আলটিমেট জায়গা হলো যাদের কাছে ফেসিলিটিসটা, আমরা কি বেটার ফেসিলিটিস প্রোভাইড করতে পারবো। অ্যান্ড ইয়াংস্টারদের কাছে সিএবি যেভাবে আজকের দিনে এগিয়ে এসছে, তুমি শুধু মহিলা ক্রিকেট না, পুরুষ ক্রিকেট নিয়েও যদি বলো, যেভাবে এগিয়ে এসছে সিএবি, যেভাবে পরিকাঠামো ডেভেলপ করেছে লোকাল ক্রিকেটে, বলছি গ্রাসরুট লেভেলে, আই থিঙ্ক ইটস এ ডিফারেন্ট থিং। অ্যান্ড এর জন্যই এত ভালো ভালো কোয়ালিটি ক্রিকেটার আমরা দেখতে পাই। প্রত্যেক বছর রঞ্জি ট্রফিতে এত ভালো ভালো ক্রিকেটার দেখতে পাচ্ছি। বেঙ্গল উইমেন্স টিম এত ভালো কনসিস্টেন্টলির সাথে পারফর্ম করছে। প্রত্যেক বছর এজ গ্রুপগুলোতে ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়ন হচ্ছে, বা ফাইনালিস্ট থাকছে, বা সেমিফাইনালিস্ট থাকছে, বিকজ তুমি প্রসেসটা অনেক আগে থেকে স্টার্ট হয়েছে, সেটা রেজাল্ট এখন দিচ্ছে। তুমি বললে ফেসিলিটির কথা, শুধু তো ফেসিলিটির জন্য তারা আসবে না খেলতে, তারা তো খেলাকে, ঝুলন গোস্বামী 5টা 5-এ ট্রেন ধরতো, সে তো খেলাকে ভালোবেসে ধরতো। সে কি ফেসিলিটি পাবে? ইন্ডিয়ান ওমেন ক্রিকেটের সে ক্যাপ্টেন্সি করবে একটা সময়, সে অর্জুন পুরস্কার পাবে, সে পদ্মশ্রী পাবে, এগুলো ভেবে তো সে আসেনি। সে শুধু খেলতে ভালোবাসে, খেলা ভালোবাসে, ক্রিকেট। তুমি বলছিলে বল গার্লের ভূমিকায় প্রথম দেখা গেছিল তোমাকে, সেই ভালোবাসার জায়গাটা পাওয়া যাচ্ছে তো নতুনদের মধ্যে? দেখো, ভালোবাসা কার মধ্যে কতটা পাওয়া যাবে সেটা তো সে ইন্ডিভিজুয়াল বলতে পারবে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট হলো তাদের মধ্যে ইন্টারেস্টটা আছে কিনা খেলার, আর তাদের মধ্যে বড় ক্রিকেটার হওয়ার ইন্টারেস্টটা কতটা আছে, কারণ অ্যাজ এ স্পোর্টস পার্সন হওয়ার ইন্টারেস্টটা কতটা, সেই প্যাশনটা আছে কিনা। অ্যান্ড সেটার জন্য তোমাকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাপ্রোচ দেখে তুমি ধরতে পারবে কাদের মধ্যে আছে, কাদের মধ্যে নেই। অ্যান্ড এইটুকুনটি আমরা এত বছর ক্রিকেট খেলে হয়তো বুঝে গেছি যে হ্যাঁ, এই মানুষটার মধ্যে সেই ইন্টারেস্টটা আছে, এর মধ্যে সেই একাগ্রতা আছে, এর মধ্যে সেই প্যাশন আছে খেলার জন্য। সো সেই জিনিসটা বোঝা যায়। অ্যান্ড সেকেন্ডলি, ভালো ফেসিলিটিস ইজ ইম্পর্টেন্ট একজন স্পোর্টস পার্সনের কাছে। আর এই প্যাশন থেকেই কিন্তু এবারে
বায়োপিকে ঝুলন গোস্বামী। আসবো এই নিয়ে আলোচনা অবশ্যই করে আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী বায়োপিক, ঝুলন নিজে এটা ভাবলে কতটা আনন্দিত হয় বা রোমাঞ্চিত হয়? ডিফারেন্ট থিং, ডিফারেন্ট ফিলিংস, অ্যান্ড এখনও তো প্রসেসের মধ্যে আছে, এখনও হয়নি, মানে মার্কেটে আসেনি, বাট যখন আসবে ডেফিনেটলি মানুষজন আনন্দ পাবে, জানতে পারবে অনেক কিছু, বাট ইটস এ ডিফারেন্ট থিং। অনুষ্কা শর্মা ঝুলন গোস্বামীর চরিত্রে, অনুষ্কা শর্মা কথাবার্তা বলেছেন, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে? অবশ্যই, এটা মানে একজনকে আর একজনকে যদি পোর্ট্রে করতে হয়, তার সম্বন্ধে জানতে হবে, তার সাথে সময় স্পেন্ড করতে হবে। ডেফিনেটলি এই জিনিসগুলো আমরা প্রসেসের মধ্যে দিয়েই গেছি, অ্যান্ড মানে অনেক ভালো শিখেছে অনেক কিছু, কারণ ও সেরকম স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ছিল না, কোনোদিন স্পোর্টস খেলেনি, তার কাছে ক্রিকেটটা সো ইট ওয়াজ এ ডিফারেন্ট থিং। অবভিয়াসলি আদার পার্ট যদি দেখো ইট ইজ এ ডিফারেন্ট, কারণ তার বেটার হাফ হলো তোমার ওয়ার্ল্ডের আইকন, সেই বিষয়টা আমি যাচ্ছি না, বাট অ্যাজ একজন উইমেন্স ক্রিকেট সম্বন্ধে জানা, ডিটেলিংগুলো জানা, আমার ক্যারেক্টার কী, আমি কীভাবে খাই, কীভাবে ঘুমাই, কীভাবে চলি, কথা বলি, সেইগুলো অ্যাডাপ্ট করাটা ওর কাছে অনেক চ্যালেঞ্জ ছিল। কারণ জোরে বোলারের বোলিংয়ের পশ্চারটা খুব চ্যালেঞ্জিং, কারণ তার পশ্চারটার উপরেই সব কিছু ডিসাইড করে সে বলটা কত জোরে করতে পারবে, তো সেইগুলো নিয়ে অনেক চর্চা হয়েছে, বাট ইট ওয়াজ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, অনেস্টলি স্পিকিং ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর তুমিও বলতে পারো ক্যামেরা সামনে আর ক্যামেরার পেছনে কাজ করা ডিফিকাল্ট, সেটা আবার দিকটা যেমন রয়েছে, কিন্তু অনুষ্কা শর্মা অভিনেত্রী, সুতরাং সেই জায়গায় তার যে রিফ্লেকশনটা আসবে, একেবারে গ্রাউন্ড রিয়েলিটি যে ফেস করেছে বা যে ধীরে 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 উঠে এসেছে, একদম শুরুর শব্দে যদি আমরা চলে যাই, 5টা 5-এর ট্রেন ধরা থেকে শুরু করে আজকে তার সাফল্যের নিরিখ, সেই জায়গাটা ধরার জন্য বিশেষ কোন কোন বিষয় অনুষ্কা নিজে জানতে চেয়েছেন তোমার? সব বিষয়, সব ডিটেলিং, ইটস নট অ্যাবাউট অনলি ওয়ান পয়েন্ট, বিকজ ইটস ইস এ জার্নি। লাস্ট 20 years আই ওয়াজ চেজিং, মানে 20 years ক্রিকেটিং কেরিয়ার, তার 5 বছর আগে থেকে শুরু হয়েছিল এই জার্নিটা। তো লাস্ট 25 years-এর জার্নি একদিনে গিয়ে ওকে বলা সম্ভব হয়নি, সেরকম চলেছে, অনেক দিন ধরে ন্যারেশন চলেছে, অনেক ডিটেলিং হয়েছে, অনেক এক্সারসাইজ হয়েছে, তারপরে গিয়ে আই থিঙ্ক শি ফিল দ্যাট এটা আমি ও চ্যালেঞ্জটা নেওয়ার মতন সেই জায়গাটায় আছে, তার জন্যই হয়তো অ্যাকসেপ্ট করেছে এটা, কারণ নাহলে ইটস ইজ নট এ নিউ থিং, ইটস ইজ এ চ্যালেঞ্জিং জব। যখন তুমি একজন মানে ক্রিকেটারের বায়োপিক করবে, সে আবার বোলার, সেটা আরও বেশি চ্যালেঞ্জিং একজন আননোন পার্সনের কাছে, মানে ক্রিকেট সে যারা জীবনে কোনোদিন ক্রিকেট খেলেনি, সো দ্যাট ইট ওয়াজ এ ডিফিকাল্ট চ্যালেঞ্জ ফর হার, অ্যান্ড গ্ল্যাডলি সে অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ। গল্প করতে করতেই খুব স্বাভাবিকভাবেই বিরাট কোহলির নাম চলে এলো। বিরাট কোহলির সঙ্গে শুধু বায়োপিক নয়, তার বাইরেও ক্রিকেট, প্যাশন, এই নিয়ে যখন গল্প হয়, কোন কোন বিষয়ে আলোচনা? সব কিছু নিয়ে গল্প হয়েছে, কারণ আমি ওকে অনেক ছোট বয়স থেকে চিনি, কারণ যখন ও আন্ডার-19 ইন্ডিয়া খেলছে, সেই সময় আমাদেরও ক্যাম্প আর ওদের আন্ডার-19 ক্যাম্প পাশাপাশি হতো, তো সেই সময় থেকে আমি বিরাট কোহলিকে চিনি। সো তারপরে যখন এই সূত্রে যখন আবার একসাথে যখন বসে গল্প করা হয়েছে, সেটা অনেক রকম ডিসকাশন হয়েছে, অ্যান্ড বেসিক্যালি ডিসকাশন হতো ক্রিকেট রিলেটেড, কীভাবে ও নিজের গেমটাকে ডেভেলপ করলো, কীভাবে ও প্রিপেয়ার করছে, ও যেভাবে ইয়াং জেনারেশনটাকে ও নিচের দিকে টেনে নিয়ে এলো, কীভাবে ট্রান্সফরমেশনটা এলো, কী জিনিসটাকে ক্লিক করেছিল যেখান থেকে ও এতটা ফিটনেসের ওপর ফোকাস করতে শুরু করলো, এই সব জিনিস, ছোট ছোট জিনিস নেই, বাট নাইস পারসন, অবভিয়াসলি এত বড় সুপারস্টার, দুইজনেই সুপারস্টার তাদের নিজেদের ফিল্ডে, বাট যখন তুমি কথা বলবে, ইউ উইল ফিল এনজয় উইথ টকিং উইথ দেম, বিকজ দে উইল গিভ ইউ দ্যাট মাচ রেসপেক্ট। একদম আমাদের কথাবার্তা বা আলোচনার মধ্যেই চলে এসেছিল, বারবার করে সচিনের নাম চলে এসেছে, খুব স্বাভাবিক, 90s মানে সচিন, সৌরভ, এই নামগুলোতে আসবে। আজ যখন সেই সচিনের সঙ্গে বসে কথা বলা হয়, গল্প করা হয় বা ক্রিকেট নিয়ে আলোচনা করা হয়, তখন কেমন লাগে? না, আমি তো সবসময় ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতন ছোটোবেলাটাকে আগে একবার ঘুরে নিই, কী যেন করেছিলাম, কারণ আমার কাছে এরকম বুক ছিল, স্ল্যাম বুক, পুরো সচিনের স্টিকার, সচিনের এই, সচিনের ওই, সব
ভরে ছিল, কারণ সেই জিনিসগুলো মানে তখনকার আমার মনে হয় চুইনগাম কিনলেও একটা সচিন ঠিক, পাওয়া যেত, একদম। তো সেইগুলো পর্যন্ত আমার কাছে ভর্তি ছিল, বাড়িতে সব দেয়ালে সচিনের ছবি লাগানো থাকতো। তো আমার কাছে একটা ফ্যান্টাসি ওই জিনিসগুলো। আমি তারপরে হ্যাঁ কথা তো হয়, ক্রিকেট রিলেটেড কথা হয়, কিভাবে আমি খেলছিলাম সেই সময়, কিভাবে আমাকে আরও বেটার করতে হবে ওয়ার্ল্ড ক্রিকেটকে, মানে ওয়ার্ল্ড ক্রিকেটে গিয়ে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে গেলে, বেটার ক্রিকেট খেলতে গেলে কীভাবে প্রিপারেশন তৈরি করতে পারবে, কীভাবে মাইন্ডসেট চেঞ্জ হবে, এগুলো অনেক কথা হয়েছে, কারণ যতবার দেখা হয়েছে। আর এমন একজন ব্যক্তিত্ব, মানুষ যত কথা বলবেন উনি তত শুনতে ভালো লাগে। সৌরভ গাঙ্গুলির কোন প্রসঙ্গ বা কোন বিষয়টা সব থেকে বেশি ঝুলনের ভালো লাগে? সৌরভ স্যার তো সবসময় মানে আমার সাথে পার্সোনালি তার খুব ভালো রিলেশন, সবসময় খুব এনকারেজ করেছে আমাকে, সবসময় আমাকে ভালো ভালো কথা বলেছে। বাট একটা কথা সবসময় একটা যেটা আমাকে টাচ করে গেছে, যেটা আমি সবসময় বলি, যে এই কথাটা যেভাবে উনি বলেছেন যে যদি উইমেন্স ক্রিকেটে যেভাবে এগিয়েছে, আজকের দিনে যদি সানা থাকতাম, সানাকে বলতাম ঝুলন গোস্বামীর মতন ক্রিকেটার হও। সো এইটা আমার কাছে খুব টাচ করে গেছে। বাট হ্যাঁ, উনি মানে এমন একজন মানুষ, সবসময় মহিলা ক্রিকেটারদের জন্য এগিয়ে এসছে, সাপোর্ট করেছে। যখন উনি বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন সেই সময় অনেক ভালো কাজ করেছেন। টেস্ট ম্যাচ ক্রিকেটটা আবার ফিরিয়ে এনেছিলেন, তখন আমাদের মহিলাদের টেস্ট ক্রিকেটটা বিসিসিআই বন্ধ করে রেখেছিল, সেটা আবার চালু করেছিলেন ওনার সময়। সো WPL এর ওই জার্নিটা শুরু হয়েছে। সো ইট ওয়াজ গুড। ওনার সাথে আমার ক্রিকেটে মানে ডিসকাশনে সব ভালো ভালো জিনিসগুলোই ডিসকাশন, আমার ক্রিকেট রিলেটেডই ডিসকাশন হয়। ওয়েস্ট বেঙ্গলের ক্রিকেট সার্বিক চিত্র যদি আমরা দেখি, যদিও তুমি বলছো যে উন্নতির জন্য সিবি, বিসিসিআই সবাই মিলে চেষ্টা করছে এবং যাতে নতুন প্লেয়াররা তৈরি হয়ে আসে তার জন্য একটা সকলের কনসেন্ট্রেশন রয়েছে, কতটা আশাবাদী? না, এইটাই তো করতে হবে, নিউ জেনারেশনকে তোমাকে আরও বেশি করে তোমাদেরকে সুযোগ সুবিধাগুলো দিতে হবে, যাতে তারা মোটিভেটেড হয়ে খেলতে আসে। কারণ সবাই আজকের দিনে মানে নিউ জেনারেশন জেনজি যেটা আমরা বলছি, তারা মোবাইল আর কম্পিউটারের গেমগুলোতে বেশি আকৃষ্ট। তাদেরকে মাঠে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে বলতে হবে এইটা রিয়েল গেম, ওইটা ফ্যান্টাসি গেম, ওই গেমে কিছু নেই, এই গেমটাতে তোমার খেললে শরীরচর্চা ভালো হবে, মেন্টালি তুমি ভালো হবে, স্ট্রং থাকবে, তো একাগ্রতাটা বাড়বে, পড়াশোনাতে হেল্প করবে, সব কিছু ভালো হবে। তো এই খেলাটা আমরা যুক্ত হও। ঝুলন গোস্বামী যেদিন ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন, সেই দিনটা কতটা কষ্টের এবং একই সঙ্গে বিদায় ঘোষণা করার মধ্যে দিয়ে কতটা দুঃখ বেরিয়ে এসেছিল? দেখো, কষ্ট বলতে গেলে তার 6-7 মাস, 1 বছর থেকে আমি প্রিপেয়ার করছিলাম যে আমি রিটায়ার করব, কারণ আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং ওয়ান থিং, দ্যাট আমার বডি আমাকে সাপোর্ট করছে না। আমার হয়তো মেন্টালি আমি চাইছি গিয়ে মাঠে গিয়ে আরও খেলি, কিন্তু বডি রিকভার করতে আস্তে আস্তে স্লো ডাউন হতে শুরু করে। তখনই বুঝে যাবে যে তোমার রিটায়ারমেন্টের টাইম এসে গেছে। একজন স্পোর্টস পার্সনের কাছে সব থেকে বড়ো ইন্ডিকেশন হলো যখন তুমি ঘুম থেকে উঠে দেখবে না আজকে বডিটা রেডি করছে না, বা আজকে বল করতে ইচ্ছা কম করছে, সেদিন মনে করবে যে তোমার এবার সময় এসে গেছে। তা ঠিক যেদিন এটা মনে হয়েছিল সেই সময় থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম যে এবার ছাড়ার সময় আসছে। যখন যেদিন ফাইনালি ছাড়লাম 2022-এ, তখন একটু খারাপ লাগছিল যে হ্যাঁ, এই সকালবেলায় ঘুম থেকে ওঠাটা আর বন্ধ হয়ে গেল। এক্সাইটমেন্টটা কী থাকবে? আগে যেরকম থাকতো যে আজকে আমি করলাম, কালকে আবার ভোরবেলা উঠবো, গিয়ে ট্রেনিংটা করব, গিয়ে বলটা করব, কোচকে বলবো, একে বলবো আয় একটুখানি ভিডিওটা করব, এইটা করব, এই প্র্যাকটিসগুলো করব, সেইগুলো মিসিং হতে শুরু করলো। বাট হ্যাঁ, স্পোর্টস পার্সনদের জীবনটা 10 থেকে 15 বছরের ছোট্ট একটা স্প্যান, তার মধ্যে যতটা ভালো কাজ করা যাওয়া দরকার সেটা করে গেছি, বাকিটা ছেড়ে দিলাম দর্শকদের জন্য। একদম দর্শকদের জন্যই ছাড়া থাকলো। আর অবশ্যই করে ঝুলন গোস্বামী একটা নাম ঝুলন গোস্বামী করেছেন এবং সেই আশীর্বাদ ভুরি ভুরি করে অবশ্যই করে পাওয়া, সে কারণে এত পুরস্কার, এত সম্মান। ঝুলন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ঝুলন গোস্বামী সেই নাম, চাকদা যার সঙ্গে জড়িয়ে রয়েছে এবং তারই সঙ্গে বাংলার মানুষ, দেশের মানুষ আনন্দে এবং গর্বের সঙ্গে এই নামই বারবার করে উচ্চারণ করে ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতির জন্য বা ভবিষ্যতের জন্য। ঝুলনের কথা দিয়ে শেষ করব, বাকি মানুষ বলবে। ভালো থাকবেন। আপনার কথা আজকের মতো এ পর্যন্তই। চোখ থাকুক ক্যালকাটা নিউজের সঙ্গে থাকবেন।